গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে, এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে, এদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চলছে, তাদের ব্যবসা বাণিজ্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলোর কোনোটা সত্য? গত 16 জুলাই আবু সাইদকে যেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়, সর্বপ্রথম আমরা 3টি দল একসাথে, এখানে আমাদের সভাপতি নুরুল হক নুরু আছেন, আমরা একসাথে ইনস্ট্যান্ট আমরা পল্টনে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা বা রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা, সেই কাজটা কিন্তু আমরা যারা এখানে আছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা 3টি দল, আমরা সর্বপ্রথম সেদিন পুলিশের যে হুমকি ধামকি বা আওয়ামী লীগের যে আগ্রাসী আচরণ, সেটাকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে গিয়েছি। তবে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। সংগ্রাম যদি শেষ হয়ে যেত তাহলে এই প্রস্তাবনা বা রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আসলে এখানে আসতো না। অর্থাৎ রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক। ওই নির্বাচনে বিএনপি 140টি আসন পেল, আওয়ামী লীগ 88টি এবং জামাত 18টি এবং জাতীয় পার্টি তৃতীয় অবস্থান, পতনের পরেও 35টি আসন জাতীয় পার্টি পেয়েছিল। তার মানে সকল দলকেই দায় নিতে হবে জাতীয় পার্টিকে রাজনীতিতে ধরে রাখার জন্য, তাদেরকে জিইয়ে রাখার ফলাফল আজকে দেখেন। এই জাতীয় পার্টি আমাদের রাজনীতি কিভাবে নষ্ট করেছে, কিভাবে রাজনীতিকে এবং নেতাদেরকে বিক্রি করেছে। সুতরাং এইবার যদি আমরা একই ভুল করি, আমরা যতই প্রস্তাবনা দিই, চমৎকার একটি প্রস্তাবনা তারা দিয়েছে, অনেক ভেরি রিচ, অনেক কিছু এখানে আছে, যা যা আমরা চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চাই, আমরা যা চাই, আমাদের মনের আকাঙ্ক্ষা এনডিএম এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু এই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে যদি এইবার আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। এইবার আওয়ামী লীগকে কোনোভাবেই জাতীয় পার্টির মতো সুযোগ দেওয়া যাবে না। একটি গণ অভ্যুত্থান, গণবিপ্লব, গণহত্যার পরে কোনো দল রাজনীতি করতে পারে না। সেই বিষয়ে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার দায়িত্বে রয়েছে, এখন সিদ্ধান্ত যদি দলগুলোর উপর ছেড়ে দেয় সেটি কি হবে? আমরা সরকারের বক্তব্য শুনেছি, সরকার প্রধানের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা চাই না। হোয়াট ইজ দিস? বিএনপি একটি দল, আরো দল আছে, আপনি সকলকে ডাকেন। এই যে এখানে একটি গোল টেবিল আলোচনা, সবাইকে ডেকে আপনি মতামত নেন, তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, সেটি রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি। সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন তাহলে তার ফলাফল, আমরা যারা বিপ্লবী ছিলাম, সংগ্রাম করেছি, ববি হাজ্জাজ ভাই, মঞ্জু ভাই, রাশেদ প্রধান ভাই সহ আমরা এখানে যারা আছি, এমনকি শহীদুল ভাই, আশরাফ কায়সার ভাই, আমরা যারা সংগ্রাম করেছি, আমরা কেউ আসলে বাঁচতে পারবো না। আওয়ামী লীগ একটি হিংস্র দল, তারা হায়নার থেকে হিংস্র, তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দোষর, তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না, আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না। আমরা যে সংগ্রাম করছি, এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে, যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা, সংগ্রাম সবকিছু ব্যর্থ হয়ে যাবে। দেখেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলো সংস্কারের বিষয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি, আমরা কথা বলছি। আমরা এর আগে যখন 90-এর পরে 91-তে তখনও সংস্কারের কথা, এবং একই সাথে সেখানেও কিন্তু আপনার বিভিন্ন দলের রূপরেখা ছিল। দুঃখের সাথে বলতে হয় কোনো কিছু বাস্তবায়িত হয়নি। 53 বছরের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস। কোন দলই আসলে ক্ষমতায় এসে যে চর্চা করা দরকার ছিল দেশটাকে পরিবর্তন করা,
সেটা কার্যত পরিবর্তন করতে পারেনি। এর পিছনে দায়ী আমাদের রাজনৈতিক নেতৃত্ব। সুতরাং এখন তরুণ প্রজন্ম যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, প্রায় 2000 শহীদ, 30,000 আহত, এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না। সুতরাং এইখানে আছেন যারা সবাই গুরুত্বপূর্ণ, সাংবাদিক ভাইরা আছেন, এখানে ফরেন ডেলিগেটস আছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাই। বিদেশ হবে। গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে, এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে, এদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চলছে, তাদের ব্যবসা বাণিজ্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোর কোনোটা সত্য? ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? আমি সরকারকে বলবো, এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে, আমি সরকারকে বলবো, ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন, তাকে ডাকেন, তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন এত মিথ্যাচার করছে। তাকে অনতিবিলম্বে তলব করেন, জবাবদিহিতা চান। তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন মিথ্যাচার করছে, বাংলাদেশকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করছে, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে নোংরামি করছে, এগুলোর জবাব চাইতে হবে। আমাদের নির্বাচন কমিশন, এই যে এত আয়োজন, এত আলোচনা, এত রূপরেখা কেন? একমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য, একমাত্র, দ্বিতীয় কোনো কারণ নাই। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রূপরেখা, যেটি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, বারবার বলছে আপনাদের রূপরেখা কি, পরিকল্পনা কি, আপনারা কি করতে চান, সেটি জনসম্মুখে প্রচার করুন। সরকার এখন পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয়েছে। সরকার দলগুলোকে আস্থায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যথায় দলগুলো এত অল্প সময়ের মধ্যে নানানমুখী বক্তব্য দিত না। দলগুলোর সাথে কার্যকরী সংলাপের আয়োজন চলছে না। বিএনপি জামাত সংলাপ করেছে, এই সংলাপকে আসলে বিএনপি জামাত ডেকেছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে? এখানে রাশেদ প্রধান আছেন, এখানে মঞ্জু ভাই আছেন, অন্য দলগুলোকে আপনারা কেন ডাকলেন না? যদি আপনারা ডেকে থাকেন, আপনারা সকল দলকে ডাকেন। অন্যথায় দলগুলো যদি স্বেচ্ছা আপনাদের কাছে যায়, তাহলে আপনাদের দায়িত্বটা কি? আপনাদেরকে দলগুলোর কাছ থেকে ফরমালি সহযোগিতা চাইতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা দলগুলোর সহযোগিতা নেবেন কিনা সেটি ভাববার বিষয় আপনাদের। দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত কঠিন হবে। আমি শেষ করব, তার আগে যেটি বলতে চাই, আমাদের এখানে আলোচনা এসেছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, যেটি নিয়ে কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।